দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার ইসরায়েলের। এরপর জানিয়ে দিব ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেছে রাশিয়া। এদিকে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যা বলছে রাশিয়া। এরপর জানিয়ে দিব উত্তরকে ঠেকাতে ভয়ঙ্কর লেজার অস্ত্র মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া। আরও জানিয়ে দিব জেলেনস্কিকে সরিয়ে দিতে চায় পশ্চিমা মিত্ররা। সর্বশেষ জানিয়ে দিব পার্লামেন্টে সংরক্ষিত আসন পাচ্ছে ইমরানের দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার ইসরায়েলের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলায় নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হবার কথা স্বীকার করেছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরই গাজায় হত্যাযজ্ঞে মেতে ওঠে নেতানিয়াহু বাহিনী। তাদের বোমার আঘাতে এখন পর্যন্ত ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস। ওই হামলার অন্যতম ক্ষতিগ্রস্ত একটি এলাকা হল কিবটুজবেরি। এই হামলার সময় সেখানকার জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘটনার প্রথম তদন্তে সামরিক বাহিনীর নিরাপত্তা ব্যর্থতার বিষয়টি উঠে এসেছে। বৃহস্পতিবার ১১ জুলাই বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ৭ অক্টোবর হামাসের হামলায় বেরির ১,০০০ লোকের মধ্যে ১০০ জনের বেশি নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৩২ জনকে জিম্মি করা হয়েছে, যাদের মধ্যে এখনও ১১ জন হামাসের হাতে বন্দী রয়েছেন। ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেছে রাশিয়া। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ দিলে ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেছেন, ন্যাটো এখনো ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার প্রকাশ্য ঘোষণা না দিলেও কার্যত সে পথেই হাঁটছে পশ্চিমা এই সামরিক জোট। তিনি বৃহস্পতিবার মস্কোয় এক বক্তব্যে বলেন, গত ১০ জুলাই ন্যাটো জোটের ওয়াশিংটন শীর্ষ সম্মেলন থেকে যে ঘোষণা প্রকাশ করা হয়েছে তার চূড়ান্ত লক্ষ্য ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা। মেদভেদেভ বলেন, ন্যাটো যে পথ বেছে নিয়েছে রাশিয়ার দৃষ্টিতে তার দুটি গ্রহণযোগ্য ফলাফল রয়েছে, হয় ইউক্রেন অদৃশ্য হয়ে যাবে অথবা ন্যাটো ধ্বংস হবে। আর যদি দুটি একসঙ্গে হয় তাহলে আরো ভালো। রাশিয়া শুরু থেকে বলে এসেছে ইউক্রেনের ন্যাটোভুক্ত রাশিয়ার জন্য চূড়ান্ত রেড লাইন। দেশটি আরো বলেছে পশ্চিমা দেশগুলোর কারণেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে। জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, যা বলছে রাশিয়া। জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলাজ। তবে রাশিয়া সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে স্নায়ুযুদ্ধকালীন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা ফিরে আসতে পারে। ওয়াশিংটনে ন্যাটোর শীর্ষ সম্মেলনকালে বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে। প্রতিরোধ শক্তি বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ২০২৬ সাল থেকে জার্মানিতে দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু হবে। এর জবাবে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, আমরা শীতল যুদ্ধের দিকে অবিচলিত পদক্ষেপ নিচ্ছি। তিনি বলেন, সরাসরি সংঘাতের ইঙ্গিত নিয়ে ফের স্নায়ুযুদ্ধের পরিস্থিতি ফিরে আসছে। এদিকে ইসরায়েলি যুদ্ধাপরাধ ও গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন সহযোগী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বৃহস্পতিবার ১১ জুলাই ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর সম্মেলনকালে নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোগান একথা বলেন। উত্তরকে ঠেকাতে ভয়ঙ্কর লেজার অস্ত্র মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে চলতি বছর সেনাবাহিনীতে লেজার অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। মূলত উত্তর কোরিয়ার ড্রোন ভূপাতিত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া।
বৃহস্পতিবার 11 জুলাই দেশটির অস্ত্র সংগ্রহ সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়া তাদের লেজার প্রোগ্রামকে স্টার ওয়ার্স প্রকল্প নামে অভিহিত করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিষয়ক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক বাহিনী হেনহুয়া এরোস্পেস সংস্থার সহায়তার ড্রোন বিধ্বংসী লেজার অস্ত্র তৈরি করেছে। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই অস্ত্রটি কার্যকর এবং তুলনামূলক সাশ্রয়ী। প্রতিবারের লেজার আক্রমণে খরচ হবে মাত্র $1.5। এই অস্ত্রগুলোকে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে একটি গেম চেঞ্জার বলে অভিহিত করেছে ডিএপিএ। সংস্থাটির মুখপাত্র এক ব্রিফিংয়ে বলেন, লেজার অস্ত্রগুলো 10 থেকে 20 সেকেন্ডের জন্য আলোর রশ্মি সহ ড্রোনগুলোতে ইঞ্জিন বা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম পুড়িয়ে উড়ন্ত ড্রোনগুলোকে গুলি করতে সক্ষম। জেলেনস্কিকে সরিয়ে দিতে চায় পশ্চিমা মিত্ররা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় দেশটির পশ্চিমা পৃষ্ঠপোষক ও মিত্ররা। সেই সঙ্গে তারা জেলেনস্কির একজন স্থলাভিষিক্ত নিয়োগ দেওয়ার চেষ্টাও শুরু করেছে বলে খবর দিয়েছে রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা। সম্প্রতি এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআর এর এক কর্মকর্তা এ দাবি করেছেন। শুক্রবার এসভিআর এর পক্ষ থেকে প্রকাশিত ম্যাগাজিন রাজভেদচিকের সর্বশেষ সংখ্যায় এ সংক্রান্ত তথ্য প্রকাশ হয়েছে। এতে ওই রুশ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি ঘটাতে ব্যর্থতার জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি ইউক্রেনের জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে। বিশেষ করে গত মে মাসে জেলেনস্কির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তার প্রতি গণ অসন্তোষ বেড়ে গেছে। এ পরিস্থিতিতে তাকে সরিয়ে দিতে চায় পশ্চিমা দেশগুলো। ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো যে হাজার হাজার কোটি ডলারের সাহায্য দিচ্ছে তা গ্রহণের প্রকল্পতেও জেলেনস্কি জড়িত থাকায় এখনো তাকে সহ্য করে যাচ্ছে পশ্চিমা মিত্ররা। তবে তাকে সরিয়ে দেওয়ার জন্য সময় ও সুযোগের সন্ধানে রয়েছে পশ্চিমা শক্তিগুলো। তাদের দেওয়া ওই অর্থ সাহায্য দিয়ে সমরাস্ত্র কেনার প্রকল্পে ইউক্রেন সরকারের পাশাপাশি পশ্চিমা অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলো ব্যাপকভাবে লাভবান হচ্ছে বলেও জানিয়েছেন ওই রুশ গোয়েন্দা কর্মকর্তা। পার্লামেন্টে সংরক্ষিত আসন পাচ্ছে ইমরানের দল। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ দেশটির পার্লামেন্টে সংরক্ষিত 23টি আসন পাওয়ার যোগ্য বলে ঘোষণা দিয়েছেন দেশের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার এক আদেশে পাকিস্তানের সর্বোচ্চ আদালত এ ঘোষণা দেন। এতে দেশটির দুর্বল জোট সরকার আরও চাপে পড়ল। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের পার্লামেন্টের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দলীয় প্রতীক না পাওয়ায় ওই নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছিলেন পিটিআই নেতারা। তারা পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন